অন্তর বসে আছে মাতুয়াইল ফুটওভার ব্রিজের নিচের বকুলতলার টি স্টলে। নয়নার সাথে ফোনে কথা বলে চলে এসেছে এখানে। যদিও দোকান বন্ধ, আশেপাশে সব দোকান প্রায় বন্ধ। এত রাতে দু একটা দোকান যা খোলা আছে তাও হয়তো হাসপাতালের জন্য। ফাঁকা রাস্তায় শাঁ শাঁ করে দু একটা দূরপাল্লার বাস চোখের পলকে ছুটে চলছে তাদের গন্তব্যে। বকুল ফুলগুলো পড়ে আছে মাটিতে। কিছু ফুল কুড়িয়ে হাতে নিল অন্তর। চোখের কোণে জমে উঠল অশ্রুর কণা। এই জায়গাটার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছে তুষি। একদিন বলল, দেখা করব, আমার পছন্দের জায়গায় আসো তো, শোনো পাঞ্জাবি পরে আসবে কিন্তু। সেদিন অন্তর অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরে এসেছিল। তুষি পরেছিল বাসন্তী রঙের শাড়ি। অন্তর তুষির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষি হালকা গলা খাকারি দিয়ে বলে, মিস্টার হ্যান্ডসাম, এটা ব্যস্ত রাস্তা, এখানে এভাবে তাকিয়ে থাকাটা ঠিক না। চলো এমন কোথাও যাই যেখানে তোমাকে মন ভরে দেখতে পারবো। কাজী অফিসে চলুন। তুমি বললে তো মরুভূমিতেও চলে যাব। কাজী অফিস তো কোনো ব্যাপারই না, চলো। তুষি নিজেই অন্তরের হাত ধরে বলে, চলুন। কোথায় যাচ্ছি আমরা? আমার সাথে যাচ্ছেন আমার প্রিয় প্লেসে। তুষি যখন হাসপাতালের গেট দিয়ে ঢুকল, অন্তর বলল, হাসপাতাল কারোর প্রিয় জায়গা কি করে হয়? পাবনা মেন্টাল হাসপাতাল হলে তবুও বুঝতাম, কিন্তু শিশু হাসপাতাল কেন? তুষি অন্তরের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে পাগল বললে? বলার কি আছে, তুমি তো পাগলি। তুষি বকুলতলায় এনে অন্তরকে বলে, এই জায়গাটা সুনয়নার অনেক পছন্দের। ওর সাথে সাথে এখানে আসতে আসতে আমারও পছন্দের জায়গা হয়ে গেছে। সুনয়নার সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও কিভাবে এমন কাজ করতে পারো তুমি? তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারছো না, কিন্তু জানো সুনয়না আমাকে ক্ষমা করে দেবে। আমার মনে হয় না। ও জানে আমার পরিস্থিতি। সেই ক্লাস 2তে থাকতে মাকে হারিয়েছি। এরপর বছর না ঘুরতেই সৎমার সাথে জীবন কাটাতে শুরু করি। আমার সব স্ট্রাগলের গল্প সুনয়নার জানা। ওর সাথে দেখা হওয়ার আগে আমার জীবন আরও কঠিন ছিল। বেশিরভাগ সময় সকালে আমাকে টিফিন দেওয়া হতো না। ক্লাস 6-এ পাগলা হাই স্কুলে যখন ভর্তি হই, তখন দেখা হয় নয়না নামক মেয়েটার সাথে। কিভাবে বন্ধুত্ব গড়ে ওঠে। ও প্রতিদিন আমার জন্য টিফিন নিয়ে আসতো। রাতেও মাঝে মাঝে আমার কপালে খাবার জুটত না। সকালে এসে নয়নার দেওয়া নাস্তা খেতাম। আমার বাবার ইনকাম কম ছিল না, মোটামুটি ভালোই ইনকাম করতেন, কিন্তু সৎ মা কোনোদিন আপন মা হয় না। সারাদিন বাসার সব কাজ আমি করতাম, যেন ওই বাসায় কোনো আশ্রিতা বা কাজের মেয়ে। শুধু বাবার সামনে আমার সাথে ভালো ব্যবহার করত। আমি জাহিনের সাথে যা করেছি, লোভে করেছি। প্রথমবার জাহিন বিশাল বড় একটা পার্সেল পাঠিয়েছিল। সেখানে ছিল নানা রকমের চকলেট, ড্রেস, মোবাইল ফোন। আমার সৎমা সেটা দেখে আমাকে বলেছিল, জীবনে প্রথম কোনো ভালো কাজ করেছি আমি। ছেলে বড়লোক, আমার সব খরচ তার কাছ থেকে নিতে। 1.5 বছর আমি জাহিবের কাছ থেকে অনেক টাকা নিয়েছি। বলতে গেলে প্রাইভেট খরচ থেকে শুরু করে হাত খরচ সব ওর টাকায় চলত। আমি বলেছিলাম আমি গরিব, সেটা জাহিন মেনে নিয়েছিল। কিন্তু আমি জানতাম না দারোয়ান চাচার সাথে ওর যোগাযোগ ছিল। ও জানতো আমি মিথ্যে বলছি, কারণ সুনয়না তো আসলেই বড়লোক। হয়তো তাকে পরীক্ষা করার জন্য মিথ্যে বলছি, তাই প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাঠাতো প্রতি মাসে। সাথে মাঝে মাঝে বড় বড় পার্সেল তো আসতই। তবে জানো, জাহিন চৌধুরী সত্যি সত্যি সুনয়নাকে অনেক ভালোবাসত, আর আমি লোভে পড়ে তার হৃদয়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়েছি। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাই। অন্তর কিছু সময় চুপ থেকে উত্তর দিল, চলে যাও, তবে মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ওই সময় সেই জ্ঞান আমার ছিল না। জানো, মেয়ে মানুষ পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। এরা অনেক কষ্ট সহ্য করে হলেও একটা নিরাপদ স্থান আঁকড়ে ধরে থাকে, কারণ তাদের যাওয়ার জায়গা নেই। তুমি যদি কোনোদিন আমার জামার পেছনটা উঠিয়ে দেখতে, তাহলে কাঁদতে ফেলবে। সবচেয়ে বেশি আঘাত পিঠে করত, কখনো খুন্তি পুড়িয়ে লাগিয়ে দিত, কখনো রড দিয়ে পেটাতো। এখনও এসব থেকে মুক্তি মেলেনি আমার। অন্তর তুষির হাত ধরে সোজা নিয়ে এলো যাত্রাবাড়ি এক কাজী অফিসে। বিয়ে করে হয়ে গেল দুজনার। তুষি অন্তরের হাতটা শক্ত করে বলে, পরশুদিন বাবার ছুটি, সেদিন বাবাকে সবটা জানিয়ে চলে আসব তোমার কাছে। তোমাকে সাথে করেই নিয়ে দেখা করতে যাব নয়নার সাথে। আমার বিশ্বাস ও আমাকে ক্ষমা করে দেবে। অন্তর তুষির হাতে চুমু খেয়ে বলে,
অর্ধাঙ্গিনী, আজ তো আমাদের বাসর রাত। তুষি হেসে বলে, পরশুদিন আমাদের ফুলসজ্জা হবে, 2 দিন কষ্ট করে অপেক্ষা করো। একটা লিপ কিস। তোমার ড্রাইভার দেখবে তো লুকিং গ্লাসে। অন্তর ড্রাইভারকে বলল চোখ বন্ধ করতে। তুষির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল অন্তর। মিনিট 2 পরে ঠোঁট ছেড়ে দিয়ে বলে, বউ না থাকলে বছরের পর বছর কাটানো যায়, কিন্তু বউ থাকার পরেও একা থাকা কষ্টের। তুষি মৃদু হেসে বলে, আর 2 দিন। অন্তর দোকানের বেঞ্চে বসেই সেদিনের সুন্দর দিনটা কল্পনা করল। তার অর্ধাঙ্গিনী তাকে ছেড়ে কোথায় চলে গেল, কেন গেল? এত ভালোবাসার পরেও কি মানুষ ছেড়ে যেতে পারে? নয়না জিয়ানের হাত ধরে বলে, ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। এত সুন্দর জীবনটা কিভাবে যেন এলোমেলো হয়ে গেল, মনে হচ্ছে আর কখনো কিচ্ছু ঠিক হবে না। এটা তোমার ভুল ধারণা। যদিও বিপদের সময় এটাই মনে হয়, তবে বিপদ একটা দীর্ঘ রাতের মতো। রাতের আঁধার কেটে যেমন সূর্য ওঠে, ঠিক একদিন বিপদ কেটে নতুন দিনের আলো এসে জীবনকে আলোকিত করে তুলবে। জিয়ান নয়নার কাঁধে মাথা রেখে বলে, আমি আর কিছু হারাতে চাই না। নয়না জিয়ানের কাঁধে ভালোবাসার পরশে হাত বুলিয়ে দেয়। ভালোবাসার মানুষ পাশে থাকাটা ম্যাজিকের মতো দুঃখ কমিয়ে সাহস যোগায়। হুট করে জাহিন এসে বলে, ভাই। নয়না কিছুটা সরে বসে জিয়ানের কাছ থেকে। জিয়ান বলল, কিরে, কিছু বলবি? জাহিন কিছু বলার আগেই নয়না বলে, আপনি কি তুষির সাথে যোগাযোগ করেছিলেন এই 3 দিনের মধ্যে? জাহিন এত কিছুর মধ্যে ভুলেই বসেছিল তুষির কথা। নয়নার মুখে তুষির নাম শুনেই ছুটে বের হয়ে গেল। নয়নার মুখে ফুটে উঠল টেনশন। জিয়ানের হাত শক্ত করে ধরে বলে, আমার মন বলছে জাহিন নিশ্চিত তুষির সাথে কিছু করেছে। সে আবার তুষিকে খুন করে ফেলেনি তো? এই অসুস্থ মস্তিষ্কের লোকটাকে তো বিশ্বাস নেই। কি বলছো এসব? এই কদিন তো বাসায় আমাদের সাথেই ছিল। নয়না বলল, দেখলে না কিভাবে ছুটে গেল? তুষির সাথে কিছু করলে আমি কিন্তু ভুলে যাব এই অমানুষটা তোমার ভাই। নয়না কাঁপা কাঁপা হাতে ফোন তুলে অন্তরকে কল করল। অন্তর তখনও শুয়ে আছে ফুটপাতের সেই বেঞ্চে। ফোন রিসিভ করে নয়নার কথা শুনে অন্তর ছুটে যেতে লাগলো তাদের গোপন আস্তানায়। নয়না বলল, সত্যি সত্যি তুষিকে হত্যা করে ফেলেনি তো? আমার ভয় করছে। তুমি জানো, তুষি কোনোদিন সুখীর মুখ দেখেনি। যখনই ও বলতো এই পৃথিবীতে ওকে ভালোবাসার কেউ নেই, তখন আমি ওর কাঁধে হাত রেখে বলতাম, ভবিষ্যতে একজন আসবে, তোকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোর সব সুখ জমা হচ্ছে তুষি, একদিন সুদে আসলে ফেরত পাবি। এ জীবন ওর সাথে এতটা নিষ্ঠুর হতে পারে না। নয়না কাঁদছে। জিয়ান নয়নার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, শান্ত হও পাখি, কিছু হবে না তুষির। অন্তর তুষিকে অনেক সুখে রাখবে। অনিকেত জিয়ানকে উদ্দেশ্য করে বলল, শোন, কাল সকালে আন্টিকে বাসায় শিফট কর। আর হ্যাঁ, আন্টিকে কোনো রকমের টেনশন দিবি না। আমি আসি তবে। অনিকেত এক পলক নয়নার দিকে তাকালো। আচ্ছা, নয়নাকে দেখে এত তৃপ্তি পাচ্ছে কেন? রক্তের সম্পর্ক তাই, নাকি হৃদয়ের বন্ধন? 2 ভাই বোন একসাথে বড় হলে কত সুন্দর একটা অতীত থাকতো তাদের। জিয়ান বলল, কি রে, তুই কি কিছু ভাবছিস? তুই না চলে গেলি? গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে এলাম। ভাবছি আজ রাতটা তোদের সাথে কাটিয়ে দিব। জিয়ান নয়নার দিকে সরে অনিকেতকে জায়গা করে দিল বসার জন্য। মনে মনে বেশ অবাক হলো অনিকেত। সে তো বাসায় চলে যাবে, তাহলে হুট করে থেকে যাওয়ার কথা কেন বলল? জিয়ানের জন্য নাকি নিজের বোনের জন্য? অনিকেত ফোন বের করে সায়নাকে টেক্সট করল, তোমার মামি হাসপাতালে ভর্তি, আজ রাতে জিয়ানের সামনে হসপিটালে থাকব, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো যান। সায়না এতক্ষণ ধরে অনিকেতের অপেক্ষায় ছিল। অনিকেতের টেক্সট দেখে রিপ্লাই করল, ওকে ডিয়ার হাবি, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, মামি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ। ভর্তি থাকতে হবে কতদিন? কাল সকালেই ডিসচার্জ করে দেবে। বাসায় যত্ন করলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। মেহেরনুর সবার দিকে কলা আর রুটি এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও কিছু। জিয়ান হাত বাড়িয়ে খাবার হাতে তুলে নিল। নয়না মাথা নিচু করে রেখে নীরবে কাঁদছে। নয়না জানে জাহিন একটা সাইকো। তাকে হত্যা চেষ্টা করার সময় সামান্য পানিটুকুও পান করতে দেয়নি। তৃষ্ণায় ছটফট করছিল, অথচ ঠিক কয়েক মুহূর্ত পর ধাক্কা দিয়ে ফেলে দেয়। নয়না মেহেরনুরের দিকে তাকিয়ে বলল, জাহিনকে ফোন করুন, জিজ্ঞেস করুন তুষির সাথে কি করেছে। মেহেরনুর এক মুহূর্তের জন্য থমকে গেল। কিছু সময় পর বলল, তুষি কে? তুষি আমার ফ্রেন্ড। আপনার সাইকো হাজবেন্ড তুষিকে কিডন্যাপ করেছে। ফোন করুন, বলুন তুষির কিছু হলে এবার তাকে কেউ বাঁচাতে পারবে না ফাঁসির দড়ি থেকে। অনিকেত বলল, রিল্যাক্স হও বোন, জাহিন অতটা খারাপ মানুষ না। খারাপ মানুষ না? খারাপ মানুষ না, তবে অসুস্থ মস্তিষ্কের মানুষ। আমি সাক্ষী তার নির্মমতার। আমাকে কিভাবে টর্চার করেছিল আমি জানি, আপনি না। তাই আপনার কাছে খারাপ মানুষ না, তবে আমার কাছে সে একজন সাইকো।
জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি দেখি কি করা যায়। সত্যি যদি জাহিন তুষির সাথে কিছু করে থাকে তাহলে আমি নিজে ওর শাস্তি নিশ্চিত করব। জিয়ান নয়নার হাত ধরে বলল, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নিজেকে ঠিক রাখবে, একটুও কান্নাকাটি করবে না, রুটি কলা খেয়ে পানি খাও। মেহেরনুর সেভাবেই দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারছে না অন্য কোনো মেয়ের সাথে জাহিনের কোনো সম্পর্ক থাকতে পারে। পেটের উপর হাত রেখে মনে মনে বলল, তুই কেন আমার মতো কপাল পোড়া হলি? কেন তোর কপালে এত জঘন্য একজন বাবা জুটল? নয়না নিজের পাশে ইশারা করে মেহেরনুরকে বসতে বলল। অন্তর এখনও বসে আছে সেই বকুলতলার সেই বন্ধ টি স্টলের বেঞ্চে, মাথা নিচের দিকে রেখে দু হাতে চেপে ধরে বসে আছে। রাত অনেকটা গড়িয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে জলজল করছে তুষির হাসজ্জ্বল একটা ছবি। ধীরে ধীরে মোবাইলের স্ক্রিনের আলো নিভে গেলেও চোখ সেদিকেই আটকে আছে অন্তরের। কানে বাজছে তুষির বলা একটা কথা, পরশু থেকে আমি ভালো থাকবো তোমার ভালোবাসায়। নয়নার ফোনটা আসার পর থেকেই বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে। চুপচাপ বসে আছে দু হাতে মাথা চেপে ধরে। জাহিন কোথায় নিয়ে যেতে পারে তুষিকে? কিছুক্ষণ ভাবার পর মাথায় কিছু একটা এলো জাহিনের। দ্রুত উঠে গাড়িতে এসে বসল। ড্রাইভার বলল, স্যার বাসায় যাব? না, আমাদের ডেরায় চলো, যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছতে হবে। স্যার আপনি তো বহুদিন আগে থেকে সেখানে যাওয়া বাদ দিয়ে দিয়েছেন। দেখো এখন আমি কথা বলার মতো অবস্থায় নেই, দ্রুত ড্রাইভ করো, আমাকে যত দ্রুত সম্ভব পৌঁছতে হবে, যেভাবেই হোক তুষিকে বাঁচাতে হবে। জাহিন গোডাউনে পৌঁছে লাইট অন করে আটকে উঠল। তুষি পড়ে আছে ফ্লোরে, গন্ধে পেট গুলিয়ে উঠছে। মশা মাছি ভনভন করছে তুষির দেহের চারপাশে। তুষির শরীর ফুলে ফেপে উঠেছে, শরীর কেমন কালচে বর্ণ ধারণ করেছে। অন্তর হাঁটু মুড়ে বসে পড়ল খানিকটা দূরে। সে হত্যা করে ফেলল তুষিকে। কি জবাব দেব আমি অন্তরকে? কেন কেন আমার দ্বারা এত বড় একটা ভুল হলো? আমি কি করব এখন? সুইসাইড? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মনে পড়ল সেদিন রাতের দৃশ্য। তুষি বারবার বলছিল, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্তরের ভালোবাসার জন্য বাঁচতে চাই, অন্তত অন্তরের জন্য আমার জীবন ভিক্ষা দাও। কত করুণভাবে বলেছিল কথাগুলো, অথচ নির্দয়ের মতো এভাবেই ফেলে রেখে চলে গেলাম। জাহিন জোরে চিৎকার দিল। বন্ধ রুমের দেয়ালে প্রতিধ্বনি হয়ে তা আবার ফিরে এলো জাহিনের কানে। তার মস্তিষ্কে ফিসফিস করে কেউ যেন বলছে, শেষ করে ফেল নিজেকে, তুই জঘন্য একজন মানুষ। অন্তর এসে থমকে দাঁড়ালো। লাশ দেখে সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দুর্গন্ধ এসে নাকে বাড়ি খাচ্ছে। অন্তর জাহিনের কলার ধরে এলোপাথারি মারতে লাগলো। জাহিন চুপচাপ মার খেয়ে যাচ্ছে। কি বলবে? তার তো কথা বলার মতো মুখ নেই। অন্তর জাহিনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। ক্লান্ত হয়ে একবার দৃষ্টি দিল লাশের দিকে। আঙুলগুলো ফুলে আছে। আচ্ছা, আংটিটা নেই হাতে, এটা তুষি তো নাকি অন্য কেউ? অন্তর চোখের জল মুছে বলল, এটা কে? কিন্তু ফ্লোরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে তুষির ওড়না। জাহিন নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে অন্তরের কাঁধে হাত রেখে বলল, বিশ্বাস কর, আমি শুধু তুষিকে ভয় দেখাতে চেয়েছিলাম, তোর ভালোবাসাকে কেড়ে নিতে চাইনি। অন্তর ঘুরে জাহিনের বুক বরাবর একটা লাথি মারল। জাহিন খানিকটা দূরে ছিটকে পড়ল। গর্জে উঠে অন্তর বলল, তোর মতো মানুষ আমার বন্ধু, এটা ভাবতে আমার ঘৃণা হয়। তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? তুই আমার বোনের হত্যাকারীদের সেভ করেছিস, আর এখন আমার ভালোবাসার মানুষটাকে শেষ করে ফেললি। তুই জানিস এই মেয়েটা এতটুকু জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি, একটু ভালোবাসার উষ্ণতা কোনোদিন পায়নি। তোর মানুষ হত্যার নেশা উঠেছিল যখন, তুই আমাকে কেন হত্যা করলি না? আমি অন্তর কথা দিচ্ছি, তোকে আমি এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব। অন্তর তেড়ে এসে জাহিনের গলা চেপে ধরল দুহাতে। জাহিন কোনো প্রতিবাদ করছে না, সে যেন মৃত্যুর অপেক্ষায় আছে। জাহিনের চোখ লাল হয়ে জল চলে এসেছে, শ্বাস আটকে যাচ্ছে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে। অন্তর পূর্ণ শক্তি দিয়ে জাহিনের গলা চেপে ধরে আছে।